আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজশাহী সহ উত্তরের ৩ জেলা থেকে দ্বিতীয় দিনের মতো দূরপাল্লার চলাচল বন্ধ। মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি শ্রমিকদের ভোগান্তিতে যাত্রীরা। দেশে প্রথমবারের মতো পাইপলাইনে উড়োজাহাজে জ্বালানি সরবরাহ। শাহ আমানত বিমানবন্দরে কার্যক্রম চালু, বাঁচবে সময় ও খরচ। খুলনায় সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে মুরগির খামারে। ৪ মাস ধরে স্কুলে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্ষুদে শিক্ষার্থীরা। গাজীপুরে ৯ মাস ধরে নিজ বাড়িতেই অবরুদ্ধ এক পরিবার। চারপাশের জমি শিল্প প্রতিষ্ঠান কেনার পর থেকেই বন্ধ আসা যাওয়ার রাস্তা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এতে এসব জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের বাস চলাচল। বিকেল ৩টায় ঢাকার গাবতলীতে বাস মালিক, শ্রমিক এবং যারা রয়েছে তাদের একটা সভা হওয়ার কথা। আলোচনা সভায় আসলে সেই ধর্মঘট চলমান থাকবে। এখানে নাটোর বড় হরিশপুর বাস স্ট্যান্ড এলাকায় এসে যে বিষয়টা দেখেছি যে শুরু সকাল থেকেই দূরপাল্লার যেই যাত্রী ছিল তারা বাস স্ট্যান্ডে এসেছেন, এসে কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তারা কাঙ্ক্ষিত যানবাহন পাচ্ছেন না। শুধু একতা পরিবহনের বাসটি চলাচল করছে, দূরপাল্লার বাস। এছাড়া যেই লোকাল বাস সার্ভিসগুলো ছিল সেই লোকাল বাস সার্ভিসগুলো চলাচল করছে। অনেক যাত্রী কিন্তু বাধ্য হয়ে সেই লোকাল বাসেই দুর্ভোগ নিয়েই দূরপাল্লার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাত্রীরা যে বিষয়টি বলছেন যে এই বাস ধর্মঘট যত দ্রুত সমাধান হবে ততই তাদের জন্য ভালো হবে। আর এই বাস টার্মিনালে যেই বাস চালক, সুপারভাইজার, হেল্পার যারা আছে তারা কিন্তু এসে একেবারে অপেক্ষা করছে যে কখন এই আলোচনা সভা হবে, ঢাকার গাবতলীতে মিটিং হবে, সেইখান থেকে কি তাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়া যদি পূরণ না হয় তাহলে তারা আসলে এই ধর্মঘট চালিয়ে যাবেন। কারণ এর আগেও কিন্তু বারবার বাস মালিকদের আশ্বাস ছিল, সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা চলতি মাসের পয়লা সেপ্টেম্বরেই তারা ধর্মঘট তুলে নিয়েছিলেন। 2 দিন বন্ধ থাকার পরে 6 সেপ্টেম্বর আবার ধর্মঘট দিয়েছিলেন। তারপর বাস মালিকরা আশ্বাসে 9 তারিখ থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত তাদের ধর্মঘট প্রত্যাহার ছিল। যেহেতু এই দীর্ঘ সময়ের মধ্যেও বাস মালিকরা বারবার আশ্বাস দেওয়ার পরেও এই তাদের দাবি দেওয়া মেনে নেয়নি। এবার কিন্তু এই ধর্মঘটে তারা একেবারে এই কঠোর অবস্থানে রয়েছেন। কিছুতেই তাদের দাবি দেওয়া পূরণ না হলে তারা কিছুতেই এই ধর্মঘট প্রত্যাহার করবেন না, এমনটাই অনড় অবস্থানে রয়েছেন সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতিটা আমরা বলতে পারি। এখন যে বিষয়টি হচ্ছে যে এই অঞ্চলের যে যাত্রীরা রয়েছেন তারা যে ভোগান্তিতে রয়েছেন, পাশাপাশি যারা এই পরিবহন শ্রমিক রয়েছেন তারাও কিন্তু বারবার একটি কথা বলছিলেন যে তারাও কিন্তু অনেকটা নিরুপায় হয়ে এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। কারণ অন্যান্য আরও কয়েকটি পরিবহন সংস্থা রয়েছে যাদের বেতন কাঠামো কিন্তু এই পরিবহন শ্রমিকদের চাইতে বেশি। তো স্বাভাবিকভাবে এটা একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে বলে তারা দীর্ঘদিন থেকে দাবি করছেন। কারণ এই ধরনের বেতন কাঠামো যদি চলতে থাকে, এই একই ধরনের কর্মকাণ্ডে একাধিক রকম বেতন কাঠামো, সেক্ষেত্রে বৈষম্য তৈরি হয়। এবং তারা দীর্ঘদিন ধরে কিন্তু এটি সমাধানের জন্য মালিক পক্ষকে বলে আসছিলেন, কিন্তু মালিক পক্ষ কিন্তু তাদের দাবি যে তারা মালিক পক্ষ এটা কর্ণপাত করেননি। এবং গতকালকে যে ধর্মঘট কর্মসূচি তারা চালু করেছেন সেখানেও কিন্তু মালিক পক্ষের প্রথমে সাড়া পাওয়া যায়নি। আজকেই থেকে কিন্তু রাত্রে থেকে তাদের সাড়া পাওয়া গেছে। এবং আজকে একটি শ্রমিক ফেডারেশনের মধ্যস্থতায় মালিক পক্ষ এবং যে শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের একটা মধ্যস্থতার কথা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোরের শ্রমিক নেতৃবৃন্দ ইতিমধ্যেই ঢাকা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নেতৃবৃন্দের দাবি যে এই ধরনের আলোচনা যদি মালিক পক্ষ যদি আগ্রহী থাকেন তাহলে হয়তো এই সমাধানটা হয়তো আজকে সমাধান হবে এবং যাত্রীদের যে ভোগান্তি বা অন্যান্যদের যে ভোগান্তি সেগুলো লাঘব হবে। আজ থেকে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরে যাবে জেট ফুয়েল। সকালে পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনায় নতুন পাইপলাইন উদ্বোধন করেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে সরাসরি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ করা হবে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, দেশের কোনো বিমানবন্দরে এই ধরনের সুবিধা এটাই প্রথম। আগে বিমানবন্দরে ট্রাকের মাধ্যমে তেল পৌঁছাতে সময় লাগত প্রায় 24 ঘন্টা। নতুন এই পদ্ধতিতে মাত্র 90 মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব হবে। 10 থেকে 15 জন মানুষ প্রয়োজন হতো, এখন একজন অপারেটর কম্পিউটারের মাধ্যমে পাম্প পরিচালনা করতে পারবেন। এতে বছরে অন্তত 2.5 কোটি টাকার সাশ্রয় হবে। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের একাংশ। এতে সব বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। সকালে প্রশাসনিক ভবনের পাশে লিচুতলায় অবস্থান নেন আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারীরা। শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল ও ফৌজদারি আইনে বিচারের দাবি জানান তারা। একই সাথে পোষ্য কোটা পুনর্বহালের দাবি তুলে ধরেন তারা। তবে চলমান শাটডাউন কর্মসূচি থেকে গতকাল সরে আসার ঘোষণা দেন জামাতপন্থী শিক্ষকরা। এদিকে উদ্ভূত পরিস্থিতি এবং বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের একাংশের দাবির মুখে গতকাল রাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। 25 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16 অক্টোবর হবে ভোট গ্রহণ। 20 তারিখের অনাকাঙ্ক্ষিত ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এইসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার জন্যই আমাদের এই কর্মসূচি। 4 মাস ধরে জলমগ্ন খুলনার ডুমুরিয়া উপজেলা। রাস্তাঘাট, বাড়িঘরের পাশাপাশি পানিতে নিমজ্জিত 6টি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে একটি স্কুল পাঠদান কার্যক্রম চালিয়ে নিচ্ছে মুরগির খামারে। দুর্গন্ধযুক্ত সেই পরিবেশে ঘন্টার পর ঘন্টা চলছে শিশুদের ক্লাস। দুর্ভোগের কথা জানা থাকলেও জলাবদ্ধতা নিরসনবাদে সমাধান আসবে না বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। কাঁধে ব্যাগ ভর্তি বই, চোখে মুখে বিশ্বজয়ের স্বপ্ন। পথঘাট, বাড়ির উঠান পেরিয়ে শিশুদের দল ছুটছে বিদ্যা আহরণে, কিন্তু স্কুলের বদলে গন্তব্য গিয়ে থেমেছে মুরগির খামারে। ভারী বৃষ্টিপাতের পর প্রায় 4 মাস ধরে জলমগ্ন খুলনার ডুমুরিয়া উপজেলা। রাস্তাঘাট, বসতবাড়ির পাশাপাশি তলিয়েছে 6টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর থেকেই কোমলমতি শিশুদের পড়াশোনা করতে হচ্ছে মুরগির খামারে। দুর্গন্ধে যেখানে টেকাই দেয় সেখানেই ঘন্টার পর ঘন্টা চলছে পাঠদান। আমরা স্কুলে 3 মাস ধরে যেতে পারি না। আমাদের স্কুলের পরিস্থিতি খুবই খারাপ, খুব গরম হয় আর আমাদের এখান থেকে আসতে খুব কষ্ট হয়। মুরগির ফার্মে ক্লাস করি আমরা সবাই পরীক্ষা একসাথে দিই, এরকম ভাবে পরীক্ষা দিলেই হয় না। আমাকে আসতে সাপ ভয় করে, আমাকে বই খাতা ভিজে যায়। আমরা প্রতিদিন পানি ভেঙে স্কুলে যাই, আবার বাড়ি ফেরার সময় পানি ভেঙে বাড়ি ফিরতে হয়। বৃষ্টি হলে যাতায়াতের খুবই কষ্ট হয়।